দর্শক স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো এই সময়ে সরাসরি আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবার দিনের শিরোনামগুলো প্রথমে বলবো, উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে বিশ্লেষণ এবং আলোচনা করব। তার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে, কিছু এলাকা হয়তো বাকি আছে। গ্রিড বিপর্যয় দেশের অর্ধেক এলাকায় বিপর্যয়ের মধ্যে পড়েছে। 6 ঘন্টা টানা বিদ্যুৎহীন ছিল, যেটি ভোগান্তির অনেক কারণ হয়েছে। যে ধর্মেরই হোক, কারো ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না, প্রধানমন্ত্রী একথা বলেছেন খুব পরিষ্কার করে। আর 150 আসনে ইভিএমে ভোটের বিষয়ে এখনও সিইসি সংশয়ে আছেন, সেটি তার কথায় প্রকাশ পেয়েছে। নির্বাচন অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য করাই তার মূল লক্ষ্য, সেটিও তিনি আজকে বলেছেন। রাজনৈতিক লেজুর বৃত্তির বাইরে গিয়ে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন নতুন আইজিপি। তিনি দায়িত্ব নেওয়ার পরে তার প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে তিনি কথা বলেছেন এবং র্যাব সম্পর্কে তিনি একটি মন্তব্য করেছেন যে সেটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে। যদিও র্যাবের ডিজি প্রথম দিন বলেছেন যে সংস্কারের প্রশ্ন আসে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা চলমান প্রক্রিয়া, সংস্কার অব্যাহত থাকে, প্রয়োজনীয় কাজগুলো চলতেই থাকে। এই দিনের শিরোনামগুলো আলাপ করব। স্টুডিওতে দুজন অতিথি আছেন, জুম প্ল্যাটফর্ম আমরা চেষ্টা করব দুজন অতিথিকে যুক্ত করার জন্য। রয়েছেন সিনিয়র জার্নালিস্ট যারা মুস্তফা ফিরোজ, স্বাগত আপনাকে। রয়েছেন রাজনীতি বিশ্লেষক যারা সুভাষ সিংহ রায়, স্বাগত আপনাকে। যথেষ্ট ভোগান্তি এমনিতে তো ধরেন যে বিদ্যুৎ লোডশেডিংয়ের বিষয় আসছে, বেশ কিছু রেশনিং হচ্ছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আজকে হঠাৎ করে এই গ্রিড বিপর্যয়ের পরে একটা ভয়ানক একটা দুর্ভোগের কারণ ঘটেছে। নিশ্চয়ই আপনিও, আমরা কেউ এর বাইরে নই। না, একটা তো ভোগান্তি। একটা আলোচনা শুরু করার আগে যদি আমরা রিপোর্টটা একটু দেখে আসি তাহলে খোলা কিছু পাওয়া যাবে। একটু রিপোর্টটা দেখে আসি, আমার সহকর্মীর তৈরি করা রিপোর্ট। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন চলাকালে এই বিদ্যুৎ বিভ্রাট আসলে ছিল বিদ্যুৎ বিপর্যয়। এটা কি হলো? দুপুর 2টা 5 মিনিটে বিদ্যুৎ চলে যায় রাজধানী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে। কিছুক্ষণ পর পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির পক্ষ থেকে জানানো হয় আশুগঞ্জের গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ নেই দেশের অর্ধেক এলাকায়। যমুনা নদীর এপারে দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলো অর্থাৎ টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ অধিকাংশ জেলার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ইস্টার্ন গ্রিডটা টোটাল ফেল করে যায়। এই ইস্টার্ন গ্রিড আমাদের টোটাল গ্রিডের প্রায় 55 থেকে 60%, এইটুকু আমরা পাওয়ার লস করি। তো এই কি কারণে ঘটনাটা ঘটেছে এটা এখনও জানা যায়নি। আমরা ঘটনা ঘটার পরপরই এটা রেজিস্ট্রেশন নিয়ে বিজি আছি। রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা আমাদের ফল্ট রেকর্ডার অ্যানালাইসিস করে এর রিজনটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাওয়ায় অনেকেই স্বাভাবিক লোডশেডিং বলে ধরে নিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানতে পারেন দেশের বড় একটি অংশে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। আর সময়ের সাথে সাথে বাড়তে থাকে মানুষজনের ভোগান্তিও। চার্জ নাই, ফ্রিজের বরফ ছেড়ে দিতেছে, মাছ মাংস নষ্ট হয়ে যেতেছে, পোলাপানি লেখাপড়া করতে পারতেছে না, সব দিকে তো অসুবিধা। বাচ্চারা তো বাসায় খুব অস্বস্তি মনে করতেছে, গরম অনেক, এই জন্য মানে বাহিরে বের হয়েছে। গরম অনেক, তারপরে পানি নাই, এই জন্য আমরা রান্না করতে পারতাছি না। দুর্ঘটনার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছে পাওয়ার গ্রিড কোম্পানি। ধীরে ধীরে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর সহ রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করেছে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। পর্যাপ্ত পাওয়ার আছে আমাদের ওয়েস্টার্ন গ্রিডে। ওখান থেকে আমরা আমাদের যে দুইটা ইন্টারকানেক্টেড সার্কিট আছে, যে ঘোড়াশাল ঈশ্বরদী 230 কেভি সার্কিট এবং আশুগঞ্জ সিরাজগঞ্জ 230 কেভি সার্কিট, এগুলোর মাধ্যমে আমরা ওয়েস্টার্ন গ্রিড থেকে পাওয়ার এখন আনছি। আর গ্রাজুয়ালি আমাদের ইস্টার্ন গ্রিডের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে এগুলো একটা একটা করে সিনক্রোনাইজ করছি। কমিটি আমাদের গঠন করা হয়েছে এবং অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। এটা ইডি নির্বাহী পরিচালক প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ওনার নেতৃত্বে একটা 5 সদস্যের কমিটি। জাতীয় গ্রিডে বিপর্যয় হলে তার সাথে সংযুক্ত থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। পরে তা একটি একটি করে চালু করতে হয় এবং তাতে বিকল্পভাবে হলেও বিদ্যুতের প্রয়োজন হয়। ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে বেশ সময় লাগে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি। রকনউদ্দিন। যেটা বলছিলাম যে একটা তো সাধারণ ভোগান্তি আছে, একজন মানে খুবই ছোট্ট একটা উদ্যোক্তা হিসেবে আজকে আমিও মানে ক্ষতিগ্রস্ত এইভাবে যে দুপুরের পর থেকে আমি নিজেও আমার ইউটিউব চ্যানেলে কিছু কন্টেন্ট আমি ক্রিয়েট করি আর কি। হ্যাঁ, তো আজকে কিন্তু আমি সারাদিন এটা করতে পারিনি,
মানে আমার বাসায় বিদ্যুৎ আসলো হচ্ছে রাত 8টা, সাড়ে 8টার দিকে। তো সারাটা দিন কাজ না, মানে একটা টোটাল। আমি চিন্তা করলাম যে আজকে আমি যেভাবে ক্ষতিগ্রস্ত হলাম এই লম্বা সময় বিদ্যুৎ না থাকার কারণে, আজকে কিন্তু শত শত কোটি টাকা আজকে কিন্তু একটা ক্ষতি, আর্থিক ক্ষতিও। এটা একটু বড় একটা ভোগান্তি আছে। আমরা গরম টরম সহ্য টহ্য মানে করি, হয়তো লোডশেডিং থাকার, আজকে একটা লোডশেডিংটা আমি ধরে নিলাম যে একটা লম্বা সময়, ওই যে যেমন ভদ্রমহিলা বলছিলেন যে তার ফ্রিজের এটা পানি টানি ছেড়ে দিছে বা গরমে কষ্ট পেয়েছে অনেকে। এটা ছাড়াও কিন্তু এর অর্থনৈতিক যে ভ্যালু, সেটা আমি একদম ছোট্ট একটা ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে আমি ফিল করলাম যে এই ধরনের বিপর্যয় বা বিকল্প ব্যবস্থা না থাকলে কি পরিমাণ যে আর্থিক ক্ষতি হয় সেটা। তো এইটা কিন্তু এর আগেও কিন্তু ট্রিপ হয়েছে, কখনো হয়নি তা না, কিন্তু এত লম্বা সময় পরে বিদ্যুৎ আসাটা এটা একটা অস্বাভাবিক। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয় যখন নাকি জাতীয় গ্রিডে যখন মোটামুটি মেজর গ্রিড ফেল আর কি, একটা অনেক বড়। এটার অন্য কোনো সমস্যা আছে কিনা, কারণ সাধারণত আমি অত টেকনিক্যাল না বুঝলেও বুঝি যে এটা তো একটা তরঙ্গ বিভিন্ন কর্নার থেকে আসে। কোনো একটা জায়গায় যদি সেই তরঙ্গ প্রবাহটা যদি বন্ধ হয়, তাহলে সাথে সাথে অন্য অন্যগুলিতে ইম্প্যাক্ট পড়ে এবং সবগুলো আস্তে আস্তে এক এক করে পাওয়ার স্টেশনগুলো বন্ধ হয়ে যায়। সেটা হয়েছে, কিন্তু সেইটার মাত্রাটা কতটুকু? এর আগেও তো হয়েছে, এত বড় মাত্রায় হয়নি। এবার যে এত বড় মাত্রায় হলো, এটা কি অন্য কোনো মানে অশনি সংকেত কিনা, মানে এটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। আমরা সবসময় একটা ঘটনা ঘটলে হয় কি, একটা খুব দায়সারা গোছের একটা ব্যাখ্যা দিয়ে তাড়াতাড়ি ওটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করি, কিন্তু এরপরে ওই ঘটনা যখন কি এরপর ঘুরে আসে, তখন দেখা যায় আরও বড় আকারে কিছু ঘটছে। তো সেরকম যাতে না হয় এটা আমাদের মানে সতর্ক হওয়া উচিত। আর আজকে যে ক্ষতিটা হলো, অর্থনৈতিক ক্ষতি, এটা তো এক মানে অপূরণীয়, এটা চিন্তা করা যায়। তাও মানে স্বস্তির কথা যেটা ফিরেছে, মানে অনেক জায়গাতেই মোটামুটি রেস্টোরেশন হয়েছে। যেন সুভাষ সিং, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলোচনাটা বেশ গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে একটু বলে রাখি, আপনি একটু আগে যে প্রতিবেদনটি দেখালেন, একটি অসাধারণ প্রতিবেদন এবং মূলত পুঙ্খানুপুঙ্খ রূপে অল্প কথায় সব কিছু ব্যাখ্যা করা হয়েছে। আমি তো একটু বাম ঘেঁষা মানুষ, মার্কস, এঙ্গেল, লেনিন এগুলো ছোটোবেলার থেকেই শিখে এসেছি। অক্টোবর বিপ্লবের মহান নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন, তিনি তার প্রথম যে বক্তব্য তার বিপ্লবের পরে, সেখানে বলেছিলেন বিদ্যুৎ মানেই হচ্ছে বিপ্লব, আর বিপ্লব মানেই হচ্ছে বিদ্যুৎ। অর্থাৎ বিদ্যুৎ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, আজকের আমরা যে রপ্তানিতে এত ভালো করেছি, আমরা আমাদের যে প্রবৃদ্ধি হয়েছে, সমৃদ্ধির অগ্রযাত্রায় যাচ্ছি, এটার বিদ্যুতের একটা বড় অবদান। এখন মোস্তফা ফিরোজ ভাইয়েরও ভালো লাগে এই কারণে যে অনেক সময় সরকারকে তিনি সতর্ক করে দেন। এটা তার কথার মধ্যে সতর্কের বার্তা আছে, যতটুকু আমি বুঝবার চেষ্টা করেছি। কেননা এর মধ্যে অনেকগুলো যেমন প্রান্তিক বিচ্যুতি আছে, আবার অন্তর্ঘাতমূলক কোনো ঘটনা থাকে কি না, যেটা আমরা এক অর্থে বলি নাশকতার কোনো ঘটনা থাকে কিনা, অনেক সময় বলে থাকি না। এগুলো আসলে বিশ্লেষণ হওয়া প্রয়োজন, সরকারের নিজের প্রয়োজনেই এগুলো দেখা উচিত। আমি কর্তৃপক্ষরে আমি দুপুর 3টার দিকে ফোন করেছিলাম একজন কর্তা ব্যক্তিরে। তিনি বলেছেন আমাদের তো আগেও যখন ঘটেছে আমরা 3-4 ঘন্টার মধ্যে মোটামুটি আমরা এটা আগের অবস্থায় ফিরে আনতে পেরেছি। সেটাও কিন্তু আমরা ব্যতিক্রম করে গেছে। কেননা একটা জিনিস মানতে হবে, বাংলাদেশে 50 মেগাহার্টজ তরঙ্গে বিদ্যুৎ প্রবাহিত হয়। জি, এটা যদি কোনো কারণে যে তরঙ্গ যদি 48-এ নেমে আসে কিংবা 52-তে উঠে যায়, তাহলে কিন্তু এই বিপর্যয়টা ঘটনাগুলো ঘটে। আপনি জানেন 2014 সালে যখন ভারত থেকে বিদ্যুৎ আমদানির যে সরবরাহের সময় কয়েক মিলি সেকেন্ডের জন্য বিদ্যুতের এই সরবরাহের বিঘ্ন ঘটেছিল এবং সারা বাংলাদেশে কিন্তু এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছিল। এগুলো আমাদের আসলে মোস্তফা ফিরোজ ভাইয়ের কথা আবার টেনে বলি, আমাদের উচিত, সরকারের উচিত এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করা যে কি ঘটেছিল। এই যে প্রত্যেক ঘটনা যখন তদন্ত কমিটি করা হয়, বলা হয় খতিয়ে দেখছি, খুবই স্বস্তি পেতাম যদি পরবর্তীতে আমরা জানতে পেতাম যে কি কারণে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। সেটা কি জানা যায়? এগুলো প্রায় ক্ষেত্রে জানা যায় না, জানা যায় না। এটাই সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এটা যারা মোস্তফা ফিরোজের যে ইঙ্গিতটা করলেন যে আমরা
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেলে, যেটা বিপ্লবের কথা বলেন যে বিদ্যুৎ মানেই বিপ্লব, সেটা তো আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখে, কোনো সন্দেহ নেই। কিন্তু ধরুন গত মাস, এই সেপ্টেম্বর মাসে যদি আপনি এক্সপোর্টের কথা চিন্তা করেন, সেখানে কিন্তু গ্রোথটা ডিক্লাইন করছে। তার মানে সামনের দিনগুলোতে যখন বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, গ্লোবাল রিসেশনারি একটা সিচুয়েশন তো আছেই। ধরেন মানুষের ইউরোপে মূল্যস্ফীতি বেড়েছে, সেখানকার লোকজনের কেনার ইয়েও কমে গেছে। তো সে কারণে আমি ধরেন যে আরএমজি সেক্টর বলেন অথবা আমাদের রপ্তানি প্রবৃদ্ধি, এখন যদি এই ধরনের বিদ্যুৎ ক্ষেত্রে এই সংকটগুলো তৈরি হয়, গ্যাসের সামনে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছিলেন যে সামনে অনেক দুর্দিন আসছে, মানে ওভারঅল গ্লোবাল প্রেক্ষিতে তিনি কথাটা বলছেন। তো এটার জন্য আমাদের আসলে প্রস্তুতি কি, এই যে এই ধরনের দুর্ঘটনা ঘটে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রাষ্ট্রনায়ক হিসেবে যা তিনি বোঝেন এবং সেটা কিন্তু অতুলনীয়। এবং আপনি খেয়াল করে দেখবেন, এই যে সারা পৃথিবীতে, আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না, প্রাসঙ্গিকতার মধ্যে থাকার চেষ্টা করছি, খেয়াল করে দেখবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বর্ধিত ভবন উদ্বোধনের দিন মাননীয় প্রধানমন্ত্রীর একটা অসাধারণ বক্তৃতা দিয়েছেন। তিনি একটি কথা খুব স্পষ্ট করে বলেছেন যে আপনি কি রাশিয়াকে শিক্ষা দিতে চান, খুব ভালো কথা, আপনি স্যাংশন দেন, তাও ভালো কথা, কিন্তু এটা দিয়ে সারা পৃথিবীতে আপনি বিপর্যয় ডেকে এনেছেন। সারা পৃথিবীর মানুষকে আপনি খাদ্য সংকটের মধ্যে ফেলে দিয়েছেন, তেল সংকটের মধ্যে ফেলে দিয়েছেন। এই কথা কিন্তু কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান কিন্তু বলেননি আজ পর্যন্ত, এখনো পর্যন্ত বলেনি। তা এটা কিন্তু একটা তার নেতৃত্বে একটা বড় গুণ। আমি জানি না যে সরকারের ভিতরে যারা কর্তা ব্যক্তি আছেন তারা মাননীয় প্রধানমন্ত্রী এই বার্তাগুলো ঠিকমতো অনুধাবন করেন কিনা এবং বুঝতে চান কিনা। কেন বৈশ্বিক খাদ্য সংকট যে আসবে মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগের থেকে বলছে। আজকের রিপোর্ট আপনি ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিভিন্ন অন্তত 7-8টি পত্রিকার রিপোর্টে আছে যে কিভাবে খাদ্য সংকট ধেয়ে আসছে। অতএব সেই বিষয়গুলো আমাদের নজরে থাকা দরকার। এখনকার সময়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যেটা মোস্তাফা ফিরোজ ভাই বললেন, যদি এইভাবে আমরা যদি নিজেদের অবহেলার কারণে, নিজেদের ত্রুটির কারণে কিংবা নিজেদের কোনো মতলবের কারণে আমরা যদি জাতীয়ভাবে যদি কোনো সংকটের মধ্যে পড়ি, তাহলে কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে। অতএব এটাকে দেখভাল করা, কঠোর নজরদারির মধ্যে রাখা এটা বড় দায়িত্ব সরকারের, এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের এবার সচেতন হওয়া দরকার। ছোট্ট একটা কথা বলি, পল্লী বিদ্যুতের এক ছোটো কর্মকর্তা আজ থেকে 5-6 বছর আগে হঠাৎ করে দেখা আপনার এই ভবনের পাশেই, সে তার পোস্টিং থেকে সাতক্ষীরায়। আমি জিজ্ঞেস করলাম কী অবস্থা পল্লী বিদ্যুতের, বলে ভালো। আমি বলছি কি ভালো কি? সে বেশ হাস্যোচ্ছলে কথাটা বলেছে, কিন্তু আমার কাছে বুকে যে বেঁধেছে। সে বলেছে যে সিস্টেম লস যত কম হবে তত বেশি আমাদের পুরস্কৃত করা হয়। তাহলে খুব ভালো কথা, সিস্টেম লস কমাতে হবে। তো বলে যে কারণে মাঝে মাঝে আমরা সিস্টেমটাই বন্ধ করে রাখি, যাতে সিস্টেম লস না হওয়ার কোনো সুযোগ থাকে। মানে এরকমও কিন্তু মানসিকতার কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি, এবং ব্যক্তিগত আচার আলাপচারিতা এগুলো কিন্তু ফুটে ওঠে। আমাদের মোট কথা, আজকের যে ঘটনা, সেই ঘটনা পৃথিবীতে নতুন নয়, এটাও আবার বলে রাখি। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। 2012 সালে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ভয়ঙ্কর, সারা দেশব্যাপী একটা এত বড় একটা রাষ্ট্র, 140 কোটি দেশের মানুষ, সেখানে কিন্তু পুরো ভারতবর্ষই কিন্তু একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। কিন্তু এই যে কোনো সংকটে পড়লে সেই সংকটের থেকে উত্তরণ যখন খুব জরুরি, তেমন আগামীতে সংকটে না পড়ি তার জন্য পদক্ষেপগুলো সেইটাই যারা মোস্তাফা ফিরোজ যেটা ইঙ্গিত করছিলেন, যে আগামী সংকটটা, ধরেন আমাদের রাজনৈতিক সংকট আছে দুই পক্ষ, এটা নিয়ে একটু পরে আমরা আলাপ করব। দুজন রাজনৈতিক নেতা, আমি আপনাকে জহির ভাই একটা কথা বলি, মাঝখানে বলে রাখি, আপনি এই যে আমাদের আজকে যে বিদ্যুৎ বিহীন ছিল, কোনো কোনো জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা আরও বেশি, 5 ঘন্টা 6 ঘন্টাও ছিল, হয়েছে তো। মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম বিদ্যুৎ বিপর্যয় যখন ঘটেছে, তখন সেখানে কিন্তু রাহাজানি হয়েছে, লুটপাট হয়েছে, অনেক কিছু। না আমি বলি কি, আমরা কিন্তু এত কিছুর পরেও কিন্তু আমরা ভালো অবস্থানে আছি, মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো আছে। আমি সেটা, আপনি যদি ওই ঐকিক নিয়মে ওইভাবে কথা বলেন তাহলে তো মুশকিল। আমি সেভাবে বলছি না, আমি বলছি কি, আমি ভিতরে শঙ্কিত হয়েছিলাম যে কি না কি ঘটে, না সমস্ত জায়গাতে অন্ধকার, কে কি করছে,
সন্ত্রাসী গোষ্ঠী কোথায় উৎপত্তি আছে, কোন কিছু ও করছে। আপনি মানে আমি ক্রিমিনাল অ্যাক্টিভিটির কথা বলছি, সেই অ্যাক্টিভিটির কিন্তু সেই তুলনায় আমরা সেই খবরগুলো আসেনি, সেই খবরগুলো আসেনি। সেটা কিন্তু একটা কিন্তু আমাদের জন্য একটা ওই বড় কম্প্যারিজনের সৌভাগ্যের বিষয়। না, এটাই বলবো। আমরা একটা ব্রেকে যাব, ব্রেকের পর আমরা একটা রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করবো। যে মোস্তাফিজ যেটা বলছিলাম যে অনেক ধরনের বিভাজন বা সংকট আছে, কিন্তু এই যে অর্থনৈতিক বা এই বিদ্যুৎ, গ্যাস, জনজীবন, জ্বালানি ইত্যাদি, এগুলোই তো মানুষকে পেরেশান করে ফেলছে। সামনে যে পরিস্থিতির কথা বলা হয়, যে পরিস্থিতি আমরা দেখি রাজনৈতিক অঙ্গনে, এগুলো সামাল দেবেন নাকি পলিটিক্যাল পরিস্থিতি মানে বিষয় নিয়ে ভাববে মানুষ? মানুষ আসলে সত্যি কথা বলতে কি এখন মানে এখন এত বেশি হতাশ, এত বেশি ক্ষুব্ধ যে মানুষ ভাষা হারিয়ে ফেলেছে। যার কারণে যে আজকের এই যে এই বিদ্যুৎ বিপর্যয়, এই সংকটগুলো দেখেও মানুষ কিন্তু মানে এটাকেই ধরে নিয়েছে যে এটাই আমাদের নিয়তি। কারোর উপর কোনো ভরসা রাখছে না, কোনো কর্তৃপক্ষের না, কোনো দায়িত্বশীলদের না। তারপর দেখা যাবে যে সারাদিন আজকে যে এই যে হলো, কষ্টটা হলো এবং যে ক্ষয়ক্ষতিটা হলো, তাই কালকে এমন একটা ব্যাখ্যা দিয়ে বসলো যে ওই রকম যে আমাদের এখানে আর কি হয়েছে, ওই অমুক সালের মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডায় এত ঘন্টা ছিল না। তো ওইটা তো তারা ধারণ করতে পারে, আমরা কি ধারণ করতে পারি কিনা 1 ঘন্টা? জুম প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ হোসেন এবং বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। কোইন্সিডেন্টালি দুজনই বৃহত্তর ময়মনসিংহের দুটো এলাকাতে আছেন। প্রিন্স, ইমরান সালেহ প্রিন্স ভাই, আপনি মিটি মিটি হাসছেন, কি অবস্থা, বিদ্যুতের অবস্থা কি? খুবই খারাপ অবস্থা। আজকে প্রচন্ড গরম, তার মধ্যে প্রায় দুপুর 12টা বা 1টার দিক থেকে বোধহয় বিদ্যুৎ নাই। মানে বিদ্যুৎ নাই বলতে কি একেবারে চরম একটা বিপর্যয়কর অবস্থা। আমি এখন বক্তব্য আপনাদের সাথে সংযুক্ত হয়েছি খুব ভয়ে, কোন সময় আমার ডেটা চলে যায়। ডেটাও চলে গেছিল, আবার কিছুক্ষণ আগে রেস্টোর হয়েছে। তারপরে আমি একটা কি বল টর্চ লাইটের লাইট দিয়ে আমি শো করছি। তারপরে আবার পুজো চলছে। আজকে সারাদিনই আমরা পূজা পরিদর্শন করেছি। বিশেষ করে সন্ধ্যার পরে একটা আতঙ্ক ছিল পুজো মণ্ডপগুলিতে, সেখানে বিদ্যুতের কানেকশন নাই। অন্ধকারের মধ্যে মোমবাতি এবং হ্যারিকেন এগুলো বা টর্চ লাইট দিয়ে পূজার আনুষ্ঠানিকতা করা হচ্ছে শেষ পর্যায়ে। তো এটা নিয়ে আসলে সবাই তো আতঙ্কগ্রস্তই ছিল। তো যাই হোক, আমি এইমাত্র পূজা পরিদর্শন শেষে বাসায় ফিরলাম। আমরা কিছু সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলাপ করব বিদ্যুৎ ছাড়াও। আপনার কাছে প্রাথমিক কথাটা শুনলাম, আমরা একটু জনাব আহমদ হোসেন ওনার এক্সপিরিয়েন্সও কিছু জানতে চাই। জনাব আহমদ হোসেন, কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনিও এলাকাতে আছেন, কি অবস্থা দেখছেন সেখানে? পুজো নিশ্চয়ই আপনি দেখেছেন। প্রিন্স ভাই, আমরা পাশাপাশি উপজেলা। জি, কাজেই আমি এখানে সন্ধ্যার পরে এই নেত্রকোনাতে বিদ্যুৎ চলে আসছে, ময়মনসিংহ জুনে বিদ্যুৎ চলে আসছে। যদিও ওঠানামা করছে, এই কথা বলবো না, একেবারে কনস্ট্যান্ট আছে। এবং আমি কিন্তু আমার এলাকায় প্রায় 60 পূজা মণ্ডপ, ইতিমধ্যে প্রায় 55 পূজা মণ্ডপ আমি সব জায়গায় ঘুরেছি এবং রাতেও পূজা মণ্ডপে গিয়েছি। এই মাঝে মাঝে বিদ্যুৎ গিয়েছে, তারপরে আমি আবার কলও করেছি অথরিটিকে, স্থানীয় অথরিটিকে, বিদ্যুৎ কোথায়, বিদ্যুৎ দেন, এখানে পূজা মণ্ডপ। তারা আবার বিদ্যুৎ দিয়েছে। আমি যে এখন কথা বলছি এখানেও কিন্তু আমাকে বিদ্যুৎ দিয়েছে। আমি বলছি আমি টকশো করবো, হ্যাঁ এনটিভিতে, আমার বিদ্যুৎ কোথায়, বিদ্যুৎ দিয়েছে। এখন প্রশ্ন যে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে এবং সন্ধ্যার পরপরই ময়মনসিংহ জন্য বিদ্যুৎ করেছে, প্রবেশন করেছে। এখন প্রথাগত লোডশেডিং হচ্ছে। এবার হালুয়াঘাটে বিদ্যুৎ নাই 7 ঘন্টা এক নাগারে, এটা আমার কাছে মনে হচ্ছে না। আর প্রিন্স ভাই তো বিএনপির মতো একজন পার্টির পাওয়ারফুল লিডার, তার এখানে বিদ্যুৎ থাকবে না এটা বললেই বিদ্যুৎ দিয়ে আমার মনে হয়, তাই না? আর আমি কি তাহলে নাটক করছি এখানে? না না, আমি সে কথা বলছি, নাটকের কথা বলবো। আমি কি নাটক করছি? তাই মনে হয়? আপনি ডিজিএম কে বলেন, ডিজিএম কে বললে আপনাকে বিদ্যুৎ দিবে। আপনার যে সম্মান মর্যাদা আছে বলতে হবে কেন? আপনার দুর্গাপূজা চলছে, সেখানে মানে একটা পরিস্থিতি ছিল গত 3-4 দিন, সবাই সতর্ক ছিল। এর মধ্যে আজকে আপনার এখন নাই, আপনি বিশ্বাস হচ্ছে না? কথা বলছি, জহির ভাই আমাকে দিয়েছেন ফ্লোর, আমি কথা বলছি। আপনি আমার ফ্লোরে ঢুকে গেলেন কেন ভাই? আমি কি অন্যায় করলাম? আমি কি ভুল করলাম? আপনি ডেমোক্রেট মানুষ, গণতন্ত্র বিশ্বাস করেন,
আমার তোরে ঢুকে গেছেন। জহির ভাই আমাকে ব্লক দিন, আপনি বলবেন 100 বার বলবেন, আপনি খেপে গেলে তো আমি কথা বলতে পারবো না ভাই, আমি চুপ হয়ে যাবো। আপনি খেপলে ভাই পৃথিবী খেপে যাবে, বাংলাদেশ খেপে যাবে। আপনি খেপবেন না, খেপলে হেরে যাবে। যারা খেপেছে তারা কিন্তু হেরে গেছে, রেগে গেছেন তো হেরে গেছে। বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, আমি এই বিদ্যুৎ বিভ্রাট কেন হলো, কেন আপনার ন্যাশনাল গ্রিডে বিপর্যয় হলো, এই ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলবো, অনুরোধ করব ইনকোয়ারি কমিটি গঠন করে এর দায় কার, কে দায়ী, এ কি সাবোটাজ? আমি সন্দেহ করছি এটা নাশকতা, আমি সন্দেহ করছি, আমি স্পষ্ট ভাষায় বলছি নাশকতা, নাশকতা, নাশকতা। এবং বিদ্যুৎ মন্ত্রণালয়কে ইনকোয়ারি কমিটি করে এই নাশকতার সাথে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাশকতারা যারা নাশকতা তৈরি করবে তারা সর্বত্র বিভিন্ন সেক্টরেই তারা কিন্তু নাশকতার কাজ শুরু করে দিয়েছে। সেই জন্য আমি বলি বিদ্যুৎ সেক্টরকে যদি ফেল করানো যায় তো সব ক্ষেত্রে ফেল হয়ে যাবে। কাজে বিদ্যুৎ মন্ত্রণালয়কে অনুরোধ করছি, আমি কালকে টেলিফোন করব মন্ত্রীকে, আপনি ইমিডিয়েট অ্যাকশনের দেন। এই দায়িত্বে কারা ছিল, কে ছিল, বিদ্যুৎ বিভ্রাট হলো কেন, কেন লুট, কেন আপনার সেই ন্যাশনাল গ্রিড বিপর্যয় হলো, আমার সাবোটাজ যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন দিতে হবে। আমরা এই ক্ষেত্রে কোনো কৃপা নাই, কোনো দয়া নাই। মানুষের সাফারিংসকে প্রশ্নে আমরা আপোষহীন। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের সাফারিংসের প্রশ্নে তিনি একেবারেই আনকম্প্রোমাইজ। জনাব মাহমুদ হোসেন, আপনি আমরা একটু জনাব ইমরান সালেহ প্রিন্সের কাছে আবার একটু যেতে চাচ্ছি। যে প্রশ্নটা এরকম যে এই সাফারিংসগুলো তো এগুলো আসলে পার্ট অফ লাইফ বাংলাদেশে। এখন আবার নতুন করে ধরেন যে বিশ্ব পরিস্থিতির কারণে হোক, সামগ্রিক পরিস্থিতির কারণে আমাদের বিদ্যুতের পরিস্থিতি আছে, গ্যাসের পরিস্থিতি আছে, জ্বালানির মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সব কিছু মিলিয়ে একটা সংকট তো বৈশ্বিক কারণেই তৈরি হচ্ছে। সেখানে আবার রাজনৈতিকভাবে আপনারাও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছেন, নানা ধরনের উত্তেজনার কথাবার্তা আসছে। সামনের দিনগুলো বেশ মানে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাবে বলে সবাই আশঙ্কা করছে। আপনি কিভাবে দেখছেন সামনের দিন? ধন্যবাদ। আজকে আমি প্রথমেই বিনয়ের সাথে আহমদ ভাইকে বলছি যে আপনার দলের অনেক নেতার টেলিফোন নাম্বার আপনার কাছে আছে যারা হালুয়াঘাটে বসবাস করেন। দয়া করে তাদেরকে একটু ফোন করে জিজ্ঞাসা করেন যে এখানে বিদ্যুৎ আছে কি নাই, কতক্ষণ ধরে আছে নাই, সেটা একটু উনি যদি জিজ্ঞাসা করেন তাহলে উনি এটার উত্তর পেয়ে যাবেন। আমার কথা তো উনি বিশ্বাস করবেন না। উনি প্রকারান্তরে আমার কথার প্রেক্ষিতে যেটা বললেন প্রকারান্তরে সেটা মনে হলো যে আমি মনে হয় নাটক করছি অথবা অসত্য কথা বলছি। আমি একদম সত্যি কথাই বলছি যে এখন আমরা একটা বিদ্যুৎবিহীন অবস্থায় একটা আতঙ্কের মধ্যে ছিলাম। আমি গত 3 দিন যাবৎ হালুয়াঘাট এবং ধোবাউড়া নির্বাচনী এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। আজকে সন্ধ্যার পর থেকে আমরা হালুয়াঘাটে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলাম। সেখানে একটা জেনারেটরও নাই এমন অনেক পূজা মণ্ডপ রয়েছে। সেখানে একটা মানে ভীতিকর পরিস্থিতি এবং সেখানে যে পর্যাপ্ত পরিমাণ আমরা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দেখি নাকি। এবং সেখানে আনসার কয়েকজন দাঁড়িয়ে আছে, সেখানে পুলিশ সেখানে ছিল না। আমি সেখানে পূজা মণ্ডপের কর্মকর্তাদেরকে বলেছি আপনারা পুলিশ কল করেন এবং পুলিশকে এখানে আসতে বলেন, কিন্তু একটু আগে পর্যন্ত আমি খবর পেলাম সেখানে কোনো পুলিশ যায়নি। যাই হোক, সেটা অবশ্য সরকার দেখবে। আমি কোনো নাটক করছি না, সত্যি কথাই বলছি। আপনি বলেছেন জনজীবনের সংকটের সঙ্গে রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে কিনা? জি, আমি শুনছি না, আপনি বলেন। যে জনজীবনের এই সংকটগুলোর সঙ্গে রাজনৈতিক সংকট কি নতুন করে কোনো সংকট তৈরি করছে কিনা রাজনৈতিক ক্ষেত্রে? জনজীবনের সংকট তো আছেই। আপনি বলেছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইত্যাদি ইত্যাদি বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও সরকারের দুর্নীতি, তাদের দুঃশাসন, তাদের লুটপাট, অব্যবস্থাপনা এবং অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে এই সংকট সর্বগ্রাসী সংকটে পরিণত হয়েছে। আর রাজনৈতিক সংকট তো আছেই, এটাকে অস্বীকার করা যাবে না। সরকার নিজেই তো রাজনৈতিক সংকট সৃষ্টি করছে। এই যে ধরেন আগামী নির্বাচন নিয়ে সরকার যেসব কথা বলছে, এটা তো অবশ্যই সংকটের মধ্যে যাচ্ছে। 2 দিন আগেই পরিকল্পনা মন্ত্রী বললেন তিনি বাংলাদেশে একটা অনিশ্চয়তা দেখতে পাচ্ছেন। পরিকল্পনা মন্ত্রী তিনি সরকারের মন্ত্রী এবং বাংলাদেশের পতাকা বহনকারী একজন ব্যক্তি, তিনি বলছেন তিনি অনিশ্চয়তা দেখতে পাচ্ছেন। তো এই যে আজকে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে কারা, কে নিয়ে যাচ্ছে? আপনার সরকার নিয়ে যাচ্ছে।
এই যে আপনার ধরেন নির্বাচন নিয়ে যে প্রশ্ন বা এই যে আপনার জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগকে সরকার ম্যানেজ করতে পারছে না, জনদুর্ভোগ আরো বাড়িয়ে দিচ্ছে, প্রতিদিন চালের দাম বাড়ছে। এই যে পূজা হচ্ছে, আমি বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে ওখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে জিজ্ঞাসা করেছি যে কেমন পূজা কাটলো, বললো যে খুব খারাপ অবস্থায় আছি, চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গিয়েছে। এই অবস্থায় পূজা আমাদের জন্য একটা মানে দুঃসহ পরিস্থিতির সৃষ্টি করেছে আমাদের, এবং আমরা মানে আনন্দের সাথে তো নয়, যেরকম করে পালন করা দরকার সেটা আমরা পালন করতে পারছি না। একটু জনাব আহমেদ হোসেনের কাছে শুনবো, এই পর্যায়ে শুনে আমরা আপনাদের ধন্যবাদ জানাবো। জনাব আহমেদ হোসেন, জনাব ইমরান সালেহ প্রিন্সের কাছে শুনলাম, উনি বলছেন যে সংকটটা আসলে সরকারই তৈরি করছে, জনজীবনের সংকট আছে, রাজনৈতিক সংকটও উনি দেখতে পাচ্ছেন, এবং সেটা সবকিছু মিলিয়ে সরকারও মনে করছে, সরকার নীতি নির্ধারক মনে করছে একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আপনি কি মনে করেন ব্যবস্থাপনা করার ত্রুটির কারণে সরকারের? না, প্রথমত আমার সহ আলোচক বিএনপির নেতা তিনি বলেছেন মুখস্থ বিদ্যার মতো লুটপাট দুর্নীতি, বাট তাদের আমলে দুর্নীতি 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল, এটা তারা ভুলে গেছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 বার প্রধানমন্ত্রী এক নাগাড়ে, একবারও কিন্তু দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়নি, তাদের বোঝা উচিত। কাজে দুর্নীতিবাজরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, মির্জা ফখরুলের ভাষ্য মতে ঘোড়াও নাকি হাসে। আমি বলছি তিনি যে কথাগুলো বললেন যে পূজা মণ্ডপে জিজ্ঞেস করেছেন, মানুষ বলেছেন আমরা খুব কষ্টে আছি, তিনি যেমন পূজা মণ্ডপে ঘুরেছেন আমিও তো পূজা মণ্ডপে ঘুরেছি, তা আমাকে তো কথা বলেনি, কথা বলেনি, কেউ বলেনি। এবং পূজা মণ্ডপ ভালোভাবে পূজা উদযাপিত হচ্ছে, শারদীয় পূজা উৎসবিত হচ্ছে, দুর্গা পূজা উদযাপিত হচ্ছে, এবং সেখানে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সব ধর্মের মানুষ উৎসবে পরিণত হয়েছে। এখন বিএনপির প্রতিপক্ষ বন্ধু বা ভাই তিনি সেই পূজা মণ্ডপে পরিদর্শনকে কি বলেছেন আমি জানি না। তিনি যে বক্তৃতা করেছেন রাজনীতি সংকট তৈরি করার জন্য, আবার সাম্প্রদায়িক সংকট তৈরি করার জন্য, হিন্দুদের বিরুদ্ধে উস্কিয়ে দেওয়ার জন্য, হিন্দুরা তাড়িয়ে দেওয়ার জন্য, হিন্দুরা ইন্ডিয়া চলে যাও, পূজা মণ্ডপ ভেঙে দাও, আবার কি সেই সাম্প্রদায়িক রাজনীতিকে আবার বহাল রাখার জন্য, উস্কিয়ে দেওয়ার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, আমি জানি না কি বলতে চাচ্ছেন। রাজনৈতিক সংকট কিসের রাজনীতি? রাজনৈতিক সংকট তারা তৈরি করতে যাচ্ছেন। তারা বলছেন সংবিধান মানি না, তারা বলছেন ডেমোক্রেসি মানি না, তারা বলছেন নির্বাচন করতে দেবেন না, শক্তি প্রয়োগ করবেন, মানে আবার আর্জেন্ট গ্রেনেড, আবার পেট্রোল বোমা, আবার ভাসে আগুন, আবার মানুষের বাড়িতে আগুন, আবার মানুষের শরীরে আগুন, আবার ট্রাক চালককে হত্যা করা, এইভাবে অগ্নিদগ্ধ মানুষগুলোকে নিয়ে আবার ঢাকা মেডিকেল কলেজ আমরা সময় সংক্ষিপ্ত একটা বিরতিতে যেতে হবে। আমরা 1 মিনিট সময় দেই আমরা জনাব ইমরান সালেহ প্রিন্সকে, তারপর আমাদের স্টুডিও অতিথিদের সঙ্গে কথা বলবো। তারা যদি আপনাদের কিছু জিজ্ঞেস করতে চান বা আলোচনা অংশ নিতে চান করবেন। জি, জনাব ইমরান সালেহ এখানে বিদায়, এটাই ভালো হবে নাকি? জি, আমরা এরপরে বিদায় নিব। উনি একটু রেসপন্ড করবেন জনাব ইমরান সালেহ প্রিন্স। আমাদের একটু থাকবেন। আহমদ ভাই যে কথাগুলো বললেন যে আমি হিন্দু সম্প্রদায়ের মানুষকে জিজ্ঞাসা করেছি, আমি যাদেরকে জিজ্ঞেস করেছি সাধারণ মানুষ। আর আহমদ ভাই হ্যাঁ পূজা মণ্ডপে গিয়েছেন, কিন্তু উনি যাদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন তাদের কিন্তু অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়নি। তারা প্রায় সকলেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এবং তারাও কিন্তু ওই দুর্নীতি লুটপাটের সাথে জড়িত ছিল। আজকে দুর্নীতির কথা বলছেন, বিএনপি থেকে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ 2000 সালে ক্ষমতায় ছিল, 2001 সালের আগস্ট মাস পর্যন্ত ক্ষমতায় ছিল। এই 2000 এবং 2001 সালের সর্বপ্রথম আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে গিয়েছে। আমাদেরকে পরবর্তীতে সেই ঘানি টানতে হয়েছে, কিন্তু আমরা সেই দুর্নীতির মাত্রা কমিয়ে এনেছিলাম। আপনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে গিয়ে সার্চ দিয়ে দেখুন যে বিএনপি আমলে বিএনপি আমলে দুর্নীতিতে তখন বাংলাদেশে 1 নম্বরে ছিল, কিন্তু আওয়ামী লীগ সেটা রেখে গিয়েছিল, কিন্তু আমরা সেই মাত্রা কমিয়ে এনেছিলাম। উনি বলেছেন 3 বার আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এখন দুর্নীতি নাই। এখন দুর্নীতি কত পর্যায়ে আছে আপনি একটু হিসাব নিয়ে দেখুন। দুর্নীতি সেই র্যাঙ্কিংয়ে আপনারা তো শুধু উপরের দিকে উঠছেন, সেই উপরের দিকে আপনারা তো নিচের দিকে যেতে পারছেন না। আজকে দুর্নীতিকে তো আজকে জাতীয়করণ করা হয়েছে। কোথায় দুর্নীতি নাই? সমস্ত জায়গায় দুর্নীতি হচ্ছে। আজকে এইসব কথা বললে ওনারা বলেন যে আমরা নাকি মিথ্যাচার করছি। উনি বলেছেন যে হিন্দুদের তাড়ানোর জন্য আমরা বলছি ইত্যাদি ইত্যাদি। হিন্দুদের গত 12-14 বছরে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর যতগুলি আক্রমণ হয়েছে
প্রত্যেকটি আক্রমণের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো না কোনো ভাবে জড়িত ছিল। বৌদ্ধদের প্যাগোডাতে হামলা হয়েছে, খ্রিস্টানদের হয়েছে, তাদের কি কোনো বিচার হয়েছে? একটারও বিচার হয়নি, কারণ ওইসব হামলার সাথে আওয়ামী লীগের লোকরা জড়িত ছিল, এই জন্য তাদের বিচার হয়নি। এসব কথা শুনলে ওনাদের গায়ে লাগে, কিন্তু আমরা এইসব কথা, সত্য কথা বলতে চাই এবং বলবো। আজকে বাংলাদেশের সংকটটা তৈরি হয়েছে, এই সংকটের জন্য একমাত্র আওয়ামী লীগ দায়ী। আমরা একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা ধন্যবাদ জানাতে চাই জনাব ইমরান সালেহ প্রিন্স আপনাকে, হালুয়াঘাট থেকে যোগ দিয়েছেন। জনাব আহমদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে রাতে আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ। সুভাষ সিংহ রায়, দুজন রাজনৈতিক নেতা কথা বলছিলেন, তারা তাদের আলোচনার মধ্যে সংকট জনজীবনের রাজনৈতিক ক্ষেত্রে, কিন্তু একই সঙ্গে একটা উৎসবের যে আজকে মহানবমী অতিবাহিত হয়েছে বা হতে যাচ্ছে, কালকে বিজয়া এবং দেবীর বিসর্জন। তো সামগ্রিকভাবে আপনি এবারের উৎসবের চিত্রটা কেমন দেখেছেন? আমি দর্শকদের একটা অনুরোধ করব, এবং এখানে একজন জ্যেষ্ঠ সাংবাদিক উপস্থিত আছেন, অনেক কিছু দেখেছেন জীবনে তিনি। আজ থেকে 21 বছর আগে 2001 সালের 4 অক্টোবর আজকের দিনের পুরনো পত্রিকাগুলো যদি একটু দেখেন, দেখবেন কি ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে ছিল। এবং এটা তো বিএনপির নেতারা যাই বলুক না কেন, 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের পর বাংলাদেশের সনাতন ধর্মের অনুসারীদেরকে ঘট পূজা করতে হয়েছিল, অর্থাৎ কোনো মূর্তি স্থাপন করা যায়নি। কি ভয়ঙ্কর একটি পরিস্থিতি ছিল। আপনি খেয়াল করে দেখবেন, প্রায় প্রতি বছর এই আওয়ামী লীগ সরকারের সময় আপনার দুর্গা পূজার মণ্ডপের সংখ্যা বাড়ছে। গতবারের তুলনায় এবারও কিন্তু প্রায় 60 থেকে 70টা কিন্তু বেড়েছে দেশব্যাপী। তার মানে কি এই পরিবেশের জায়গাটির উন্নত হচ্ছে। হ্যাঁ, এখানে অনেক রকম নানান রকম বিচ্যুতির জায়গা আছে, অনেক ব্যবস্থাপনার ত্রুটির ক্ষেত্রেও আমি আলোচনা করতে পারবো। গত বছরও এরকম কুমিল্লাতে ঘটেছিল, সেটা খুবই দুঃখজনক ঘটনা। এই যে বিএনপির নেতারা এখনও কিন্তু সেই উপলব্ধির জায়গাটা আসেনি, যদিও বিএনপির নেতা এখানে এখন আর সংযোগে নাই, তারপরেও এটা কথা বলবো আমি, এই উপলব্ধির জায়গাটা আসা দরকার। মানুষ হচ্ছে সেই প্রকৃত মানুষ যিনি ভুলকে অতিক্রম করে সঠিক পথে যেতে পারেন, ক্ষুদ্রতম গণ্ডি থেকে বৃহত্তর গণ্ডিতে যেতে পারেন। আমাদের জাতীয় রাজনীতিবিদদের কিন্তু সেই উপলব্ধির জায়গাটা কি অনেক সময় আছে, দেখি না। এবং অতীতের ব্যর্থতা স্বীকার করার মধ্যে কোনো অপরাধ নাই, সেই ব্যর্থতা স্বীকার করা। একটা কথা তো ইমরান সালেহ প্রিন্স সাহেব যেটা বললেন, যে এই সময়ে, এই দীর্ঘ সময়ে প্রায় 1.5 দশকের মধ্যে তো অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটা সংখ্যালঘুদের বিরুদ্ধে, তাদের স্বার্থর বিরুদ্ধে, সেগুলো দায়-দায়িত্ব সরকারের উপর। যদি শুধু অতীতমুখী হয়ে, তো অতীতের তো অনেক এক্সাম্পল আছে, হচ্ছে না। কিন্তু আপনি তো জানেন 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পর দক্ষিণ অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছিল। বাড়ি ঘর থেকে শুরু করে, পূজার মণ্ডপ থেকে শুরু করে, কি ভয়াবহ পরিস্থিতি। আমার কাছে পুরো ছবি, বান্ডিল বান্ডিল ছবি আছে, পত্রিকায় আছে। মোস্তফা ফিরোজ ভাই তো এসব ব্যাপারে তো সঠিক তথ্যই দেন। সব আলোচনা তো আমার সাথে মোস্তফা ফিরোজ ভাইয়ের মিলবে না, আমি মিলবে সেটা আশাও করি না। কিন্তু বাস্তবতাটা কি, এই সংকট বাংলাদেশ অতিক্রম করেছে, যে কারণে আজকের পরিস্থিতিটা যে কোনো সময়ের চেয়ে অনেক অগ্রগতি হয়েছে। এইটাকে আপনাকে মানতে হবে এবং এটাকে ধরে রাখা। এই জাতীয় কবি কাজী নজরুল বলেছিলেন যে ধর্ম সে যে বর্ম সহ সহনশীল, তাকে কেউ ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ি ছোট্ট ঢিল। এই জাতের নামে যে বজ্জাতির জায়গাগুলো, সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একসময় হয়েছে, এখন সেই জায়গাতে উত্তরণ ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন যে সম্প্রদায় থাকবে কিন্তু সাম্প্রদায়িকতা থাকবে না, তার অর্থ হচ্ছে এটাই। এবং তিনি, আপনি জানেন যে কুমিল্লার যে মহানগরের আওয়ামী লীগের অফিস উদ্বোধনের সময় তিনি একটা কথা খুব জোর দিয়ে বলেছিলেন, যে কথা কিন্তু আওয়ামী লীগের নেতাদের অনুসরণ করা উচিত। তিনি বলছিলেন, আমি মানব ধর্মে বিশ্বাস করি, আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা তাকে মানব ধর্মে বিশ্বাস করতে হবে।
আমরা আমরা প্রধানমন্ত্রী আজকে সেই হচ্ছে যে যে ধর্মেরই হন না কেন কারো ধর্মীয় অনুভূতিতে যাতে কেউ আঘাত দিতে না পারে সেটার ব্যাপারে উনি খুবই এমফাসিস করেছেন। আমরা মুস্তাফিজ আপনার কাছে যাব যে সিইসি আজকে যে বক্তব্য দিয়েছেন ওই যে সর্বোচ্চ 150 আসনে নির্বাচনের প্রসঙ্গটি ইভিএমে, সেখানে মনে হয় যে কিছুটা উনি সংশয়ে আছেন, এই ধরনের একটা বিবৃতি বক্তব্য দিয়েছেন। আমরা একটু স্টোরি দেখে আসি, উনি দেখে ওনার উপর একটু কমেন্ট করব সিইসির বক্তব্যটা কী ছিল। নির্বাচন কমিশনে নিবন্ধিত 31টি পর্যবেক্ষক সংস্থা এবং 20টি এনজিওর মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ইএমএফের পক্ষ থেকে জানানো হয় আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ইভিএমের পক্ষে প্রচারণা চালাবে ইলেকশন মনিটরিং ফোরাম। যেন কারচুপি না হয়, এই যে প্রশ্ন আসতেছে রাতের ভোট দিনের ভোট এইগুলো যেন না হয়, এই ইভিএমের নিয়ে আমরা প্রচারণা করব এবং মানুষের ভোটাধিকার আমরা আলোচনা করব। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান আগামী নির্বাচনে 150 আসনে ইভিএমে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে, তবে তা কতটুকু সম্ভব হবে তা নির্ভর করছে সরকারের উপর। ইভিএম নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে সর্বোচ্চ 150, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই, কারণ এটা ডিপেন্ড করবে যদি সরকার এই প্রকল্প অনুমোদন করে, এর যে আর্থিক সংশ্লিষ্টতা যেটা আছে সেটা যদি সরকারের দৃষ্টিভঙ্গিতে যথার্থ মনে না হয়, সরকার এই ধরনের প্রজেক্ট অ্যালাউ নাও করতে পারেন, অ্যাগ্রি নাও করতে পারেন। একই সঙ্গে সিইসি জানান যে পদ্ধতিতেই ভোট গ্রহণ হোক না কেন কমিশনের মূল লক্ষ্য দ্বাদশ নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করা। ইভিএম বা ব্যালটটা মূল কথা নয়, মূল কথাটা হচ্ছে সবাইকে চেষ্টা করতে হবে একটা সুন্দর, সুষ্ঠু, অবাধ, নির্বিঘ্ন, অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচনে যদি অংশগ্রহণমূলক না হয় এবং ইফেক্টিভ প্রতিদ্বন্দ্বিতা যদি না হয়, তা ইভিএম কীভাবে বিহেভ করবে, ব্যালট কীভাবে বিহেভ করবে সেটা নিশ্চয়তা দেওয়া যায় না। মুকসিমুল আহসান, মুস্তাফিজ, উনি নিশ্চিত নয় এখনো, একটা অনিশ্চয়তা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে উনি যে মন্তব্যটা করেছেন এটা আরও গুরুত্বপূর্ণ, যে আসলে ইভিএম বা ব্যালট এটা মূল বিষয় না, বিষয়টা হলো যে সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন। এটাই কিন্তু পশ্চিমা দাতা দেশ সংস্থারা কিন্তু বারবার এটার উপরে এমফাসিস দিচ্ছে, তার সাথে কিন্তু মিলছে। তো ফলে ওনার কিন্তু ফোকাস পয়েন্টটা কিন্তু ইভিএমের দিকে না। ইভিএম থেকে কি উনি সরকারও কি একটু ডিপার্ট আমি মানে উনি তো ইঙ্গিত করছেন যে সরকার যদি টাকা না দেয়, অর্থ না দেয়। আমি খোলা চোখে যেটা বিশ্বাস করি, 14 মাস পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে 150 আসনে ইভিএম, এটা অকল্পনীয় ব্যাপার। এবং সেটা প্রক্রিয়া করতে গেলে 8-10 হাজার কোটি টাকা, শুধু টাকার বিষয় না, এটা পরিচালনা করা, অপারেট করা, এটা একটা মানে আমি মনে করি যে একটা ভয়ঙ্কর একটা বিপর্যয় হবে। এটা যারা সংশ্লিষ্ট তারা বোঝেন যে এই আমাদের অল্প কিছু পরীক্ষামূলক করতে যে পরিমাণ হয়েছে সেই সন্ধ্যা পর্যন্ত আটকে আছে, সেখানে 150 আসনে এইরকম লক্ষ লক্ষ মানে ইভিএম মেশিনগুলো অপারেট করা, এটা চারটিখানি কথা না। ওই ব্যবস্থাপনায় 150 আসনে আসতে গেলে আরও অন্তত 5-7 বছর একটা মানে প্রজেক্ট নিতে হবে, যে ট্রেন করে তারপরে ওই পর্যায়ে উন্নীত হওয়া। 14 মাসের ব্যবধানে 150 আসনে কতগুলি ইভিএম মেশিন লাগবে। আজকের বক্তব্যটা অনেক ইম্পর্টেন্ট মনে করছেন, খুবই ইম্পর্টেন্ট। এবং শেষের দিকে যেটা বলছেন যে ওইটাই ইম্পর্টেন্ট, যে আমার ইভিএমটা হলো কিন্তু আমার সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক হলো না, লাভ কি? আমার ব্যালট হলো কিন্তু সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক হলো না, তাতে কি আসা যায়? অংশগ্রহণমূলক নির্বাচন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ এবং গুরুত্বপূর্ণ আলোচনাও বটে। আপনি যদি গুগলের কাছে ফিরে যান, আমি প্রসঙ্গেই যাচ্ছি, এবং ইলেকশন ইন্টিগ্রিটি ইন্ডেক্স, ওখানে যদি দেখেন পৃথিবীতে 10টি দেশের তালিকা দেওয়া হয়েছে সবচেয়ে ভালো নির্বাচন কোথায় হয়, তার মধ্যে বাংলাদেশ নাই। আবার 10টি দেশের তালিকা দেওয়া আছে যেখানে সবচেয়ে খারাপ নির্বাচন হয়, সেখানেও বাংলাদেশ নাই। অর্থাৎ আমরা মাঝামাঝি অবস্থায় আছি, হাইব্রিড ইলেকশন আছে। এই যে আমরা যে মাঝামাঝি অবস্থায় আছি, যিনি প্রধান নির্বাচন কমিশনার যারা ইফেক্টিভ প্রতিদ্বন্দ্বিতার কথা বললেন, ইফেক্টিভ প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা কথা যখন বলছি তার মানে এর গুরুত্বটা বাড়ছে সবার কাছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয়, ইফেক্টিভ প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র কি সরকারি দলের উপর নির্ভর করে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন 2006 সালে জাতীয় প্রেস ক্লাবে, যেটা মোস্তফা ফিরোজ ভাইয়ের মনে থাকবে, আপনারও মনে আছে, তিনি
একটি তখনকার 11 দল এবং গণফোরাম এবং কমিউনিস্ট পার্টিকে সাথে নিয়ে তিনি একটি 32 দফা নির্বাচন কমিশনের সংস্কারের আন্দোলন করেছিলেন। ওখানে একটা গুরুত্বপূর্ণ দফা ছিল ইভিএম পদ্ধতিতে নির্বাচন করবে যদি আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে যায়, অথবা আওয়ামী লীগকে আপনাকে দোষ দিতে পারবেন না। সেটা 14 মাস আগে যদি আপনি নিশ্চিত করেন, এটা এটা যদি 5 বছর আগে থেকে নিশ্চিত করা যেত। আওয়ামী লীগের দল হিসেবে তারা বিরোধী দল যখন ছিল তখনই বলছে ইভিএম পদ্ধতি নির্বাচন চায়। এবং আপনারা খেয়াল করবেন কিন্তু যেটা শেষ সময় একদম ইলেকশন কমিশনার যে বললেন যে উনি তো সর্বোচ্চ 150 আসনের সিদ্ধান্ত নিয়েছেন, টাকাও সরকারের কাছে চেয়েছেন, কিন্তু উনি আবার একটু সংশয়ে আছেন যে এত টাকা উনি সরকার দিবে কিনা। আবার সরকার আবার বলে যে তাদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আমরা এনশিওর করেছি, তারা যা চাবে যেভাবে সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা দরকার সেটা তাদের সেই ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। জহিরুল্লাহ, আপনি কিন্তু সঠিক জায়গায় এসেছেন, শেষ করছি এই কথাটাই। এবং 2008 সালে 12 ডিসেম্বর আপনার এখান থেকে মাত্র কয়েক গজ দূরে হোটেল সোনারগাঁয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন, সেই ইশতেহারের সময় তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব পেলে কিংবা সুযোগ পেলে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্ছিন্ন হবে। এখন টাকা তো দেওয়া সরকারের কাছে চাইতে হচ্ছে। সেই কাজটি কিন্তু মাত্র 2 মাসের কম সময় হয়েছে। এখন বাজেট অ্যালোকেশন কি হবে, সেই বাজেট অ্যালোকেশন পুরোটাই কিন্তু চলে যাবে এই নির্বাচন কমিশনের ফান্ডে। সেখান থেকে তারা সিদ্ধান্ত নেবে। অতএব এই জায়গাটা খুব স্পষ্ট হওয়া দরকার। অনেক সময় এই জায়গাটা ভ্রান্তির জায়গা তৈরি হয়। আলাপ করবো আরো বিস্তারিত সুযোগ পেলে, এবং আমিও সুযোগ পেলে পরিষ্কার করবার চেষ্টা করব। আজকে অসংখ্য ধন্যবাদ সরাসরি আয়োজনে আসার জন্য জনাব সুভাষ সিংহ রায় এবং জনাব মোস্তফা ফিরোজ, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আজকের এই সময় শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। আর ডেঙ্গু আছে, সবাই সতর্ক থাকবেন। কোভিড নিয়েও আপনারা হাল ছাড়বেন না, সতর্ক থাকবেন। এবং একই সঙ্গে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যেটুকু ভোগান্তি হয়েছে আশা করি সেই ভোগান্তি কেটে যাবে, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকুন সবাই।